নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা। গল্পের নাম অঙ্ক সাহিত্যের যোগফল। শিবরাম চক্রবর্তী মানে আমরা জানি দমফটা হাসির গল্প। তা এই গল্পটাও অনেকটা সেই রকমই। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে শুনতে। আমার পাশের বাড়ির রাজীবরা খাসা লোক। ওর দাদা, ওরা সবাই। কিন্তু লোক ভালো হলে কি হবে, মনের ভাব ওরা ঠিক মতন প্রকাশ করতে পারে না। সেটা আমাদের ভাষার গোলমেলে কি ওদের মাথার গোলমেলে তা এখন আমি ঠাওর করে উঠতে পারিনি। কিন্তু যখনই না আমি তাদের কিছু জিজ্ঞাসা করেছি, তার জবাব যা পেয়েছি তার থেকে দেখেছি মাথা মুন্ডু কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। কেন, এই আজই তো বেরোবার মুখে রাজীবের দাদার সাথে দেখা। জিজ্ঞাসা করলাম, কেমন আছো হে? এই কেটে যাচ্ছে একরকম। কেটে যাচ্ছে শুনলেই কেমন পিলেটা চমকায়। তখন ভারী তাড়া, ফুরসত নেই দাঁড়াবার। নইলে কি কাটছে, কেন কাটছে, কোথায় কাটছে, কিভাবে কাটছে, কবের থেকে কাটছে, এসবের খবর নেবার চেষ্টা করতাম। বাজারের পথে রাজীবের বাবাকে পাই। এই যে, কেমন আছেন মুখুজ্জমশাই? আগে যেমন রেখেছেন। এও কি একটা জবাব হলো নাকি? এর থেকে ভদ্রলোকের দেহ মনের বর্তমান অবস্থার কতখানি আমি টের পাবো। কে রেখেছেন আর কেনই বা রেখেছেন তারই বা কি কোনো হদিশ পাওয়া যায়? তোমরাই বলো। ঝি সঙ্গে নিয়ে বাজারে চলেছেন। তখন আর তাকে জেরা করে গেল না। অগত্যা ঝিকেই প্রশ্ন করি, তুমি কেমন আছো গো বুড়ি? এই আপনাদের শ্রীচরণের আশীর্বাদে আপ্যায়িত হয়ে বুড়ি যেন গলে পড়ে। শ্রীচরণকে আমি চিনি না, তার আশীর্বাদের এত বহর কেন, বাতিকি বা কিসের, তাও আমার জানা নেই। কিন্তু সঠিক উত্তর না পাওয়ার জন্য ও আর শ্রীচরণ দুজনের ওপরেই নিদারুণ চটে গেলাম। এক বন্ধুর সঙ্গে মোলাকাত, হঠাৎ অনেক দিন পর দেখা। কুশল প্রশ্ন করি, মহেন্দ্র যে, ভালো আছো তো? এই একরকম। এও কি একটা কথার মতো কথা হলো? ভালো থাকার আবার একরকম, দুরকম, নানা রকম আছে নাকি? বন্ধু বলে কিছু আর বলি না, মনে মনে ভারী বিরক্ত বোধ করি। বিকেলে যখন আমি বাসামুখ, সেই সময় রাজীবও, খাসা ছেলে রাজীব, সেও দেখছি ফিরছে স্কুল থেকে। এই যে রাজীব চন্দর, চলছে কিরকম? চমৎকার। না, এবার খেপেই যেতে হলো। যখনই ওকে কোনো কথা, তা ওর স্বাস্থ্য কি খেলাধুলো কি পড়াশুনো যা কিছু সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তখনই ওর ওই এক জবাব, চমৎকার। এছাড়া যেন আর অন্য কোনো কথা ওর ভাঁড়ারে নেই। আলাদা কোনো বুলি ও জানে না। বাড়ি ফিরে ভারী খারাপ লাগে। এ কি, সবারই কি মাথা খারাপ নাকি? আবাল বৃদ্ধ বনিতা সকলের, এবং একসঙ্গে। আশ্চর্য, দুনিয়া শুদ্ধ সবারই ঘিলুর গোলমাল। না, আমাদের ভাষার ভেতরেই গলদ, তাই নিয়েই মাথা ঘামাই। এরকম হেয়ালিপনার খেয়ালি জবাবে কবিরাই খালি খুশি হতে পারেন। আমার যুক্তিবাদী বৈজ্ঞানিক মন কিন্তু ভীষণ বিচলিত হয়, মাথা ঘামাতে হয় আমায়। আচ্ছা, আমাদের ভাষাকে অঙ্কের নিয়মে বেঁধে দিলে কেমন হয়? বিশেষ করে বিশেষণ আর ক্রিয়াপদকে। অঙ্কের নির্দেশের মধ্যে তো ভুল হবার কিছু নেই। ফিগার্স ডু নট লাই,
অঙ্কেরা মিথ্যেবাদী হয় না, মিথ্যে কথা বলতে জানে না, এই বলে একটা বয়েত আছে না ইংরেজিতে, সংখ্যার মধ্যে বাঁধা পড়লে শঙ্কার কিছু থাকে না, আর ভাষা ভাষা ভাবটা কেটে যায় ভাষায়। অঙ্কের নিরিখটাই সব থেকে ঠিক বলে মনে হয়। 100কেই পুরো সংখ্যা ধরা যাক তাহলে। আমাদের দেহের, মনের, বিদ্যের, বুদ্ধির, রূপের, গুণের, এক কথায় সব কিছুর সম্পূর্ণতা জ্ঞাপক সংখ্যা হলো গিয়ে 100, এবং ওই সংখ্যার অনুপাতের দ্বারাই অবস্থা ভেদে তারতম্য বুঝতে হবে আমাদের। এরপর আর বোধগম্য হবার বাধা কি রইল? উদাহরণ, নিয়মকানুন মেনে এরপর রাজীবের বাবাকে গিয়ে যদি আমি জিজ্ঞাসা করি, কেমন আছেন মশাই, ভালো তো, এবং সম্পূর্ণ সুস্থ অবস্থার সংখ্যা যদি হয় 100, তাহলে ভেবেচিন্তে অনেক হিসেব করে তাকে উত্তর দিতে হবে, এই ভালো আছি এখন, পরশু পেটের অসুখে 10 দাঁড়িয়েছিল, কাল দাঁতের ব্যথায় 7 ছিলাম, আজ যখন দাঁত তোলাই তখন তো কাত, প্রায় নেই বললেই হয়, এই যাই আর কি। তারপর অনেকক্ষণ জিরোর বার পর সামলে উঠলাম, সেই থেকে একটা দুর্বল বোধ করছি নিজেকে। এখন এই 53, অর্থাৎ যেদিন যখন যেমন তার শরীর গতিক। আমার বিস্ময় প্রকাশে বরং আরেকটু তিনি যোগ করতে পারেন, হ্যাঁ 52ই ছিলাম মশাই, কিন্তু আপনার সহানুভূতি প্রকাশের পর এখন একটু ভালো বোধ করছি আমি। তা ওই যাহার 52 তাহাই 53। সবসময় মানুষ কিছু এরকম থাকে না, সুতরাং সবসময় উত্তর একরকম হবে কেন? এমনি সব ব্যাপারেই ভাব প্রকাশের দিকে ভাষায় যে অসুবিধা আছে, সংখ্যার যোগে তা দূর হবেই। যেমন করে কুয়াশা দূর হয়ে যায় সূর্যোদয়ের ধাক্কায়, সাহিত্য আর অঙ্কের যোগাযোগে সাহিত্যের শ্রীবৃদ্ধি তো হবেই নিঘাত। অঙ্কের সম্বন্ধে আমাদের আতঙ্ক কমে যাবে ঢের, সেটাই উপরন্তু, অর্থাৎ লাভের উপরি, হাওয়ের ওপরে থাউকো না। এই বিষয়ে রাজীবের বাবার সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার এখন, এই দণ্ডেই, এবং রাজীবের সঙ্গেও। তক্ষুনি বেরিয়ে পড়ি 62 বেগে। ওদের বাড়ি বরাবর গেছি, দেখি শ্রীমান রাজীব লোচন সদর রাস্তায় দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছে। 98 মনোযোগে খুব যে ঘুড়ি ওড়াচ্ছে দেখছি। চমৎকার! আমার প্রশ্নের জবাবে রাজীবের সেই এক কথা, কিন্তু বাড়ির ছাদে ওড়ালেই ভালো ছিল নাকি? তোমাদের বাড়ির ছাদে তো বারান্দা নেই, ঘুড়ির উত্থান আর পতন দুটোই একসঙ্গে হতে পারত, তাহলে খুব সুবিধা হয় না? চমৎকার! তোমার বাবা কি করছে এখন? বলতে বলতেই সে পিছু হটতে শুরু করে, ঘুড়ির তাল সামলাবার তালে, চোখকে আকাশে রেখে পুরোপুরি 100ই ওর মনও ঘুড়ির সঙ্গে এক সূত্রে লটকানো। ওর স্থূল রাজীব অংশই কেবল পিছু হটে আসে পৃথিবীতে, আসে চকিতের মধ্যে আর 92 বেগে, এত তাড়াতাড়ি যে আমি ভ্রুক্ষেপ করবার অবকাশই পাই না। এক মুহূর্তে সে আমার 100র কাছাকাছি এসে পড়ে। 100 মানে ঘনিষ্ঠতার চরম যাকে বলা যায়। আমি কোকিয়ে উঠি সেই ধাক্কায়। কানা নাকি মশাই? আমার দিকে না তাকিয়েই ওর জিজ্ঞাসা। তুমি 87 নাবালক, কি আর বলবো তোমায়, দেখতে পান না চোখে? আকাশে চোখ রেখেই ওর চোখা প্রশ্ন। বরং 75 চক্ষুষ্মান।
100ই ছিলাম, কিন্তু তোমার লাটায়ের চোট লেগে চশমার একটা পাল্লা ভেঙে গিয়ে বাঁ চোখে এখন অর্ধেক দেখছি। বলে আমারও আর অনুযোগ, একটা পাল্লা মানে চশমাটার 50 পাল্লাই বলা যায়। তোমার পাল্লায় পড়ে এই দশা হলো আমার। হ্যাঁ, এবার সে ফিরে তাকায়। 93। বিস্মিত হয়। কি বললেন? আমার ধারণা ছিল তুমি 42 বুদ্ধিমান, কিন্তু দেখছি তা নয়। বয়সে 13 হলে কি হবে? এই 13তেই 3, 13, 39 পেকে গেছো তুমি। 72 হতভম্ব হয়ে যায় সে। কিসের আবোল তাবোল বকছেন মশাই পাগলের মতো? এখন দেখছি তুমি 89 এঁচড় পাকা, আর আপনি 500 উজবুক, জোর গলাতেই সে জাহির করে। আমি 97 অগ্নিশর্মা হই, 5 আঙুলে ওর 50 কান পাকড়ে ধরি, বললেই হলো 500। সাংখ্য দর্শন বোঝা এত সোজা নয়, 100-র ওপরে সংখ্যাই নেই। বলে ওর 43 কান পাকড়ে 75 জোরে, 85 আরামে মলতে শুরু করে দিই। ভাবতে থাকি মোট কান সংখ্যার বাকি 50কে রেহাই দেব, না এই সঙ্গেই বাগিয়ে ধরব, কিংবা আমার মুক্ত 50 হাতে ওর 22 গালে 82 জোরালো এক চর কষিয়ে দেব এক্ষুনি। ইত্তেকার বিবেচনা করছি, এমন সময় ও তীব্র চিৎকার শুরু করে দেয়। ওর বাবা ছুটে আসে টেলিগ্রামের মতো। ওর দাদাও আসে পাশের বাড়ির তাসের আড্ডা ফেলে, পাড়াপড়শিরাও। সকালের দেখা হওয়া সেই বন্ধুটিও এই মাহেন্দ্রক্ষণে এসে জোটেন কোত্থেকে। 26 কান্নার আওয়াজে 63 গলার অস্পষ্টতা মিলিয়ে তারও স্বরে আওড়াতে থাকে রাজীব। আমি ঘুরে ওড়াচ্ছি, কোথাও কিছু নেই, কোনো বলা কওয়া নেই। লোকটা হঠাৎ খেপে গিয়ে ধরে মারছে কেবল আমায়, আর অঙ্ক কষে কষে কী সব গালাগাল দিচ্ছে। শুনেই সবাই আস্তিন গোটাতে শুরু করে। আমার বন্ধু মহেন্দ্র এসে মাঝখানে পড়েন। করছেন কি? দেখছি না ভদ্রলোকের হিস্টেরিয়া হয়েছে? হ্যাঁ, হিস্টেরিয়া? দেখছেন না চোখ লাল আর গা কাঁপছে ওর? এ সবই তো হিস্টেরিয়ার লক্ষণ। চোখ লাল আমার 94 রাগে, কাঁপছেও সেই কারণে। হিস্টেরিয়া না কচু, তবু ওদের 72 বোকামি আমাকে 92 অবাক করে দেয়। আমার বন্ধু অকস্মাৎ ডাক্তার হয়ে ওঠেন। কেবল জলই হচ্ছে রোগের ওষুধ। মাথায় রক্ত উঠলেই মৃত্যু, রক্ষে নেই তাহলে আর। হিস্টেরিয়া নামে ওদের বীররস অচিরেই অপত্য স্নেহে পরিণত হয়। যে যার বাড়িতে ছুটে যায়, এক এক বালতি জল নিয়ে বেরিয়ে আসে ছুটতে ছুটতে। আমার মাথায় ঢালতে আরম্ভ করে সবাই মিলে। বাধা দেবার আগেই বালতি খালি হয়ে গেছে। কাপড় জামা ভিজে আমার 100, মানে 100ই। এ কি আপদ বলো দেখি, ভারী বিচ্ছিরি। আমি পালাবার চেষ্টা করি, কয়েকজন মিলে চেপে ধরে আমায়। আরো 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 বালতি খালি হতে থাকে। হাঙ্গামা আর বলে কাকে? একে পৌষের 95 শীত, তার ওপর 52 কনকনে ঠান্ডা জল, তার ওপরে আবার এই দুর্যোগেই সাঁই সাঁই করে বইতে শুরু করেছে উত্তরে হাওয়া। 77 শীতল। কাহা তো কার শোয়া যায়? এক ঝটকায় হাত পা ছাড়িয়ে নিয়ে বলি, তোমাদের এই 49 পাগলামি বরদাস্ত করা সম্ভব নয় আমার পক্ষে। এই বলে এক দৌড়ে যেই না আমি 65-তে দিতে যাচ্ছি, ওরা 77 ক্ষিপ্রতায় আমাকে পাকড়ে ফেলে। ফলে
আমারই চাদর দিয়ে কাঁধে আমাকে ওরা ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে ফেলে। অষ্টআশি কষ্ট বোধ হতে থাকে আমার, কষ্টের মানে চূড়ান্ত যাকে বলে। এমন সময় এক হোস পাইপওয়ালা রাস্তায় জল দিতে আসে। রাজীব তার হাত থেকে পাইপটা হাতিয়ে আমাকেই লক্ষ্য করে। তার যাবতীয় রাগ জলাঞ্জলি দিয়ে কর্ণমর্দনের বেদনা ভুলে আমার পীড়নের সাধু প্রতিশোধ নিতে চায়। শিশু ভোলানাথ 1 নম্বর। এই 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 ও কি হচ্ছে? চেঁচিয়ে উঠি আমি। ষাটের বাছা, শুনবে কেন সে? উন্মুক্ষর জলে তোড় ছেড়ে দেয় সে আমার মুখের ওপর। 56 পুলকে, অর্থাৎ পুলকের সেই ডিগ্রিতে যেখানে সে নিজে ছাপিয়ে উঠেছে আর ছাপাতে চাইছে অপর কেউ। এতক্ষণে ঠিক হয়েছে। বন্ধুভর উৎসাহে 69 হয়ে ওঠেন। এইবার ঠান্ডা হবে। জলের গোঁত্তা এসে ধাক্কা মারে নাকে, চোখে, মুখে, মাথায়, গায়ে, কোথায় না। কতক্ষণ আর এই বরফি জলের টান সামলানো সম্ভব একজনের পক্ষে? ক্রমশই আমি কাহিল মেরে আসি একেবারে ঠান্ডা হতে, অর্থাৎ 5:75 পেতে বেশি দেরি নেই। বুঝতে আর বিলম্ব হয় না আমার। এর পরের ইতিহাস অতি সংক্ষিপ্ত। জলযোগের পর অ্যাম্বুলেন্স যোগে আমাকে পাঠিয়ে দেয় হাসপাতালে। সেখানেই এখন আমি হিস্টেরিয়ার কবল থেকে বেঁচেছি। এখন ভুগছি খালি নিউমোনিয়া। অমন 55 জল চিকিৎসার পরিণাম তো একটা আছেই। অঙ্ক আর সাহিত্যের যোগাযোগে যে আবিষ্কারটা আমি করেছিলাম সেটা আর চারু করা গেল না এ বাজারে। আঙ্কিক সাহিত্যিকের 99 দশা, অর্থাৎ অন্তিম অবস্থায় তার সাহিত্য অঙ্কের জবনিকা পতন হলো। সাহিত্য প্লাস অঙ্ক, তার সঙ্গে যদি সামান্য একটা ছেলেকে যোগ দেয়া যায়, তার ফল দাঁড়ায় প্রাণ বিয়োগ, অর্থাৎ একেবারে শূন্য। ক্ষুদ্র বৃহৎ একই কি আর 100ই কি, সব ব্যাপারে ছেলেদের পাশ কাটিয়ে যাওয়া নিরাপদ। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন। এই কথাগুলোর মানে আমি বুঝতে পারলাম এতদিনে, আমার হাড়ে হাড়ে। এর যথার্থ দামও এতদিনে আত্মসাৎ করতে পারলাম। অর্থাৎ ছেলেরা হচ্ছে মানুষের বাবা, আর বাবার সঙ্গে লাগতে গেলে কাবার হতে হয় কতক্ষণ। আবিষ্কারের ক্রম পরিণতি খুব সুবিধা হলো না, সেজন্য দুঃখ নেই। কোনো দেশে কোনো কালেই হয় না, ইতিহাস পড়ে জানা আছে। যাই হোক, এই সুযোগে সেই ভদ্রলোক, সেই মহেন্দ্রবাবু, মহেন্দ্রক্ষণে যিনি অযাচিত এসে বন্ধুকৃত করেছিলেন, তাকে ধন্যবাদ দিয়ে রাখি। হিস্টেরিয়ার টাল সামলেছি, নিউমোনিয়ার ধাক্কা সামলাবো কিনা কে জানে। আগে থেকে জানিয়ে রাখাই ভালো। 67 জলকষ্টের কথা আর মনে নেই। এখন 76-এর মন্বন্তর আমার সামনে। সাবু বার্লি খালি পথ্য আমার এখন। তা শিবরামের এই সুন্দর হাস্যকৌতুক এই গল্পটা শ্রোতা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রিয়জনকে শেয়ার করে দিও। আর যারা এখনও নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আমার এই গল্পের চ্যানেলকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের সকলের ভালোবাসায়। আর যে বন্ধুরা আমার পাশে থেকে এতদিন আমাকে সাহায্য করছো, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।